Hello everyone, welcome to Civil's Mentorship. Now in today's session, we will be dealing with one of the world's most critical geopolitical flashpoints, the Strait of Hormuz. Now it is often been described as the choke point of global energy trade. But did we ever thought that why is this narrow stretch of water so important? What makes it a potential trigger for global conflict? And why should India pay close attention to developments in this region? In this video, we will break down the location, strategic significance, recent developments, what it means for India's national interests, and most importantly, how it will help in our UPSC preparation. So, let's begin. So, what are the topics that we are going to discuss in this video? First of all, why is the Strait of Hormuz in the news? তো এই Strait of Hormuz টা নিউজে কেন এসছে? Secondly, একদম বেসিক থেকে what is the Strait of Hormuz? Location of the Strait of Hormuz. So why it is geographically significant? তো এখান থেকে লোকেশন থেকে আমরা বুঝতে পারবো যে why it is geographically significant. Third thing that we will discuss is that why the or how the Strait of Hormuz matters globally. Next is Iran has given a statement that they are planning to block the Strait of Hormuz. তো ইরান কিভাবে ব্লক করতে পারবে Strait of Hormuzটাকে? তো আদৌ কি ইরান সত্যি সত্যি কি ব্লক করবে Strait of Hormuz? The next thing that we will discuss is Iran going to block the Strait of Hormuz? Now, if suppose Iran has blocked the Strait of Hormuz, what would be the impact on the world, especially to India as well? We will be discussing on India's perspective as well. In order to resolve that issue, how is India planning to deal with it? And finally, is there any alternative routes available for export if the strait is blocked? And lastly, we will be wrapping up with whatever the discussions that we will be having it. So let's begin. First of all, Strait of Hormuz টা নিউজে কেন এসছে? রিসেন্ট কেন নিউজে এসছে? তো ব্যাকগ্রাউন্ড অফ দ্য নিউজ হচ্ছে আমরা সবাই জানি যে ইরান আর ইসরায়েলের মধ্যে টেনশনস হচ্ছে, ঠিক আছে? তো এবার ইউএস এন্ট্রি নিয়েছে কিভাবে না অন 22nd of June কি হয়েছে না ইউনাইটেড স্টেটস লঞ্চড এয়ার স্ট্রাইকস অন 3 key nuclear installations in Iran, Fordo, Isfahan and Natanz. তো ইউনাইটেড স্টেটস কি আছে আন্ডার দি অপারেশন মিডনাইট হ্যামার। তো এই ওদের যে অপারেশনটা ছিল তার নাম হচ্ছে মিডনাইট হ্যামার। তো আন্ডার দিস অপারেশন মিডনাইট হ্যামার ইউএস কি করেছে তিনটে নিউক্লিয়ার ইনস্টলেশন সাইটস আছে ইরানে। কি আছে না ফোর্ডো আছে, ইস্পাহান আছে আর নাতানজ আছে। তো ইউএস ওদের ওখানে ওই তিনটে সাইটসে এয়ার স্ট্রাইক করেছে। But the question arises is that why only these three sites? Because all these three sites are targeted sites are major uranium enrichment facilities. তো ওই যে তিনটে সাইটস আছে ওই তিনটে সাইটস হচ্ছে মেজর ইউরেনিয়াম ফেসিলিটিস ছিল। মানে কি আছে না ওই যে তিনটে সাইটস আছে ওখানে ওরকম ইনফ্রাস্ট্রাকচারটা আছে যেটা কিনা ন্যাচারাল ইউরেনিয়ামকে হাইলি এনরিচড ইউরেনিয়ামে কনভার্ট করতে পারবে, না উইচ আর এসেনশিয়াল ফর দ্য ডেভেলপমেন্ট অফ আ নিউক্লিয়ার বম্ব। তো এই কারণে ইউএস ওই তিনটে সাইটসকে অ্যাটাক করেছিল এয়ার স্ট্রাইক আন্ডার দি অপারেশন মিডনাইট হ্যামার। ইন অর্ডার টু রিট্যালিয়েট, এবার ইরানকে রিট্যালিয়েট করতে হবে। তো ইরান কি করেছে, ইরানের যে পার্লামেন্ট আছে দ্য মজলিস, তারা একটা রেজলিউশন পাস করেছে যে স্ট্রেট অফ হরমুজটাকে ক্লোজ করে দেবে। তো এই কারণের জন্যই স্ট্রেট অফ হরমুজ হচ্ছে নিউজে এসছে। তো বোঝা গেল কেন নিউজে এসছে না। নেক্সট ইজ ইরান তো বলে দিয়েছে যে স্ট্রেট অফ হরমুজটাকে ক্লোজ করে দেবে, তাতে কি আসছে যাচ্ছে। তো ওয়াই দ্য স্ট্রেট অফ হরমুজ ইজ ইম্পর্টেন্ট, বাট বিফোর দ্যাট ওয়াই দ্য স্ট্রেট অফ হরমুজ ইজ ইম্পর্টেন্ট এটা বোঝার জন্য আমাদের স্ট্রেট অফ হরমুজের লোকেশনটা জানতে হবে। বাট স্টার্টিং ফ্রম দ্য বেসিক্স, সো হোয়াট ইজ আ স্ট্রেট? স্ট্রেট জিনিসটা কি আছে না, স্ট্রেট ইজ আ ন্যারো ওয়াটার বডি দ্যাট কানেক্টস টু লার্জার ওয়াটার বডিজ অফ ওয়াটার। তো দুটো আমাদের ওয়াটার বডি দুটো বিগার ওয়াটার বডিজকে যে ন্যারো ওয়াটার বডিটা কানেক্ট করছে সেটাকে আমরা স্ট্রেট বলছি। তো এই যে স্ট্রেট অফ হরমুজ আছে, তো হোয়াট ইজ দ্য লোকেশন অফ স্ট্রেট অফ হরমুজ? না স্ট্রেট অফ হরমুজ ইজ লোকেটেড, or rather we can say that the Strait of Hormuz is connecting two larger water bodies. Now what are those? One is Persian Gulf and next is Gulf of Omar. So Persian Gulf, or rather indirectly we can say that Persian Gulf is connected to Arabian Sea through the Strait of Hormuz. Now what is the location of Strait of Hormuz? If suppose the question comes that what is the location of Strait of Hormuz? Now Strait of Hormuz is located southwards to Iran and northwards to UAE and Oman. Or rather, we can say in the opposite way also that the Iran is located to the north of Strait of Hormuz and UAE and Oman is located to the south of Strait of Hormuz. So বোঝা গেল Strait of Hormuz এর লোকেশনটা কি আছে। But now the question arises that how come Iran is saying that it will block the Strait of Hormuz? In what capacity? In this capacity, because the strait is in the territorial waters of Iran and Oman. তো এই যে স্ট্রেটটা আছে এই স্ট্রেটটা হচ্ছে টেরিটোরিয়াল ওয়াটার্স, মানে বেসিক্যালি কি বোঝাচ্ছে না ইরান আর ওমানের যে টেরিটোরিয়াল ক্যাপাসিটি আছে তার মধ্যেই আমাদের এই স্ট্রেট অফ হরমুজটা পড়ছে।
তো এই স্ট্রেট অফ হরমুজ বলছে, একটা নদী বলছে, একটা ন্যারো ওয়াটার বডি বলছে, তো এটাকে ব্লক করবে কি করে? না এখানে এইভাবেই ব্লক করবে যে এই যে মেন যে পাসিং এরিয়াটা আছে, শিপের যে মুভমেন্টটা হচ্ছে, দ্য শিপিং লেন্স যেটা আছে ইনবাউন্ড আর আউটবাউন্ড দুটোর জন্যই, যাওয়া আসা দুটোর জন্যই, সেটা অনলি 3 কিলোমিটার ওয়াইড আছে ইন ইচ ডাইরেকশনে। তো বেসিক্যালি এটা কি আছে না, খুবই চওড়াটা খুবই কম আছে, অনলি 3 কিলোমিটার ওয়াইড আছে। না বিকজ অফ দিস ন্যারো উইথ মেক্স ইট রিলেটিভলি ইজি টু ব্লক দ্য স্ট্রেট অর টার্গেট শিপস পাসিং থ্রু। তো এই কারণে ইরান ইন দিস পার্টিকুলার ক্যাপাসিটি বলতে পারছে যে ও ওটাকে ব্লক করে দিতে পারে। তো বোঝা গেল লোকেশনটা কি আছে। লেটস রিভাইজ ওয়ান মোর টাইম। তো ইরানের স্ট্রেট অফ হরমুজ, হোয়াট ইজ আ স্ট্রেট? না স্ট্রেট ইজ আ ন্যারো ওয়াটার বডি দ্যাট কানেক্টস টু লার্জার ওয়াটার বডিজ অফ ওয়াটার. So what is Strait of Hormuz? The Strait of Hormuz is a narrow water body which is connecting two water bodies, Persian Gulf and the Gulf of Oman. তো স্ট্রেট অফ হরমুজের লোকেশনটা তাহলে কোথায় আছে? না স্ট্রেটটা তাহলে কি আছে না, স্ট্রেট হচ্ছে একটা ন্যারো ওয়াটার বডি যেটা কিনা দুটো লার্জার ওয়াটার বডিজকে কানেক্ট করছে। তো এই স্ট্রেট অফ হরমুজ যেটা আছে তার লোকেশনটা তাহলে সে তাহলে কাকে কাকে কানেক্ট করছে? না পার্সিয়ান গালফকে কানেক্ট করছে, আর পার্সিয়ান গালফকে কানেক্ট করা হচ্ছে, আরেকটা কি করছে না গালফ অফ ওমানকে কানেক্ট করছে। তো ফাইনালি কি আছে, এই পার্সিয়ান গালফটাকে অ্যারাবিয়ান সিতে যে কানেক্ট করা হচ্ছে এটা হচ্ছে থ্রু স্ট্রেট অফ হরমুজ। আর এই স্ট্রেট অফ হরমুজের ইরানের তাহলে লোকেশন কোথায় আছে? না স্ট্রেট অফ হরমুজের নর্থে আমার ইরান আছে, আর স্ট্রেট অফ হরমুজের সাউথে তাহলে কি আছে না ইউএই আছে আর ওমান আছে। ইউএই ওমান সাউথে আছে, ইরান হচ্ছে আমার নর্থে আছে। তো এই যে ইরান বলছে স্ট্রেট অফ হরমুজটাকে ব্লক করে দেবে, তো এটা কি ক্যাপাসিটিতে বলছে? তার কারণ হচ্ছে এই যে স্ট্রেটটা যেটা আছে, এই স্ট্রেটটা হচ্ছে কোথায় আছে না ইজ ইন দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অফ ইরান অ্যান্ড ওমান। তার মানে কি আছে না স্ট্রেটটা যেটা আছে সেটা কোথায় আছে না টেরিটোরিয়াল ওয়াটার্স অফ ইরান আর ওমানে আছে। আর এই যে স্ট্রেটটা আছে, যেটা আমরা কি জানি যে স্ট্রেট হচ্ছে একটা ন্যারো ওয়াটার বডি। তো এই যে স্ট্রেটটা দিয়ে যে শিপের মুভমেন্ট হচ্ছে, তো এটা খুবই ছোট এরিয়া আছে। কতটা আছে না অনলি 3 কিলোমিটার ওয়াইড আছে, ইন ইচ ডাইরেকশনে আছে। তো যেহেতু এটা এতটাই ন্যারো উইথটা আছে, যার ফলে কি আছে না রিলেটিভলি ইজি হয়ে যায় টু ব্লক দ্য স্ট্রেট অর টার্গেট শিপস পাসিং থ্রু। তো বোঝা গেল দিস ইজ অল অ্যাবাউট দ্য স্ট্রেট অফ হরমুজ অ্যান্ড ইটস লোকেশন। বাট নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস যে স্ট্রেট অফ হরমুজটা এতটা ইম্পর্টেন্ট কেন গ্লোবালি অ্যান্ড টু ইন্ডিয়া অ্যাজ ওয়েল। তো এখান থেকেই আমরা বুঝতে পারবো যে স্ট্রেট অফ হরমুজটা কেন এতটা ইম্পর্টেন্ট। না অ্যাবাউট 1/5 অফ দ্য ওয়ার্ল্ডস টোটাল অয়েল কনজাম্পশন পাসেস থ্রু দ্য স্ট্রেট অফ হরমুজ। তো বোঝা গেল। তো অ্যাপ্রক্সিমেটলি কি আছে না 20 মিলিয়ন ব্যারেলস অফ অয়েল পার ডে। তো বুঝতে পারছো কতটা কতটা মানে কতটা ইম্পর্টেন্ট আছে আমাদের এই স্ট্রেট অফ হরমুজটা। না অ্যাপ্রক্সিমেটলি 20 মিলিয়ন ব্যারেলস অফ অয়েল পার ডে, বা রাফলি কি বলা যায় যে 1/5 অফ দ্য ওয়ার্ল্ডস ডেইলি অয়েল প্রোডাকশন এই পার্টিকুলার স্ট্রেটটা দিয়ে মুভ করছে। যার ফলে কি আছে না এটাকে কি বলা হয় না এটাকে একটা ক্রিটিক্যাল অয়েল চোক পয়েন্ট বলা হয়। নট অনলি দ্যাট, নট অনলি দিস ওয়ান, দ্য আদার কান্ট্রিজ অফ ওপেক। নাও ওপেক কি আছে না ইম্পর্টেন্ট আছে, মেম্বার্স অফ দ্য ওপেক কান্ট্রিজ আসতেই পারে। কি আছে ওপেক মানে কি আছে না অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। কি কি আছে না সৌদি আরবিয়া আছে, ইরান আছে, দ্য ইউএই আছে, কুয়েত আছে আর ইরাক আছে। তো এই যে কান্ট্রিজটা আছে এরাও যে এক্সপোর্ট করছে ক্রুড অয়েলটা, এই পার্টিকুলার প্যাসেজটা দিয়েই ক্রুড অয়েলটাকে এক্সপোর্ট করছে না প্রাইমারিলি টু এশিয়ান মার্কেটসে। তো বোঝা গেল কতটা সিগনিফিকেন্ট আছে এই পার্টিকুলার স্ট্রেটটা। নাও এবার ইউএস এর যে এজেন্সি আছে এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন, তো ওরা একটা এস্টিমেট বলেছে। কি বলেছে না না 2024-এ আর ফার্স্ট কোয়ার্টার অফ 2025-এ কতটা এই এখান থেকে এই যে স্ট্রেটটা দিয়ে কতটা অয়েল পাস হয়েছে না মোর দ্যান 1/4 অফ দ্য টোটাল গ্লোবাল সিবর্ন অয়েল ট্রেড। তাহলে বুঝতে পারছো মোর দ্যান 1/4 মানে 33%-এরও বেশি এখান দিয়ে পাস হয়েছে। আর কি আছে না 1/5 অফ গ্লোবাল অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম প্রোডাক্ট কনজাম্পশন এই পার্টিকুলার স্ট্রেটটা দিয়ে পাস হয়েছে। আরও কি আছে না 1/5 অফ গ্লোবাল লিকুইফাইড ন্যাচারাল গ্যাস ট্রেড অলসো পাস থ্রু দ্য স্ট্রেট ইন 2024 মেইনলি ফ্রম কাতার। তো এখান থেকেই আমরা বুঝতে পারছি যে এটা কতটা ইম্পর্টেন্ট আছে এই স্ট্রেটটা। তাহলে এই স্ট্রেটটা কেন এতটা এর ফলে কি আছে না স্ট্রেটটা যেহেতু এতটা ইম্পর্টেন্ট আছে, যার ফলে কি আছে না ইআইএ মানে কি আছে না এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ ডিসক্রাইব দ্য স্ট্রেট অ্যাজ ওয়ার্ল্ডস মোস্ট ইম্পর্টেন্ট অয়েল ট্রানজিট চেক পয়েন্ট। তো এই যে স্ট্রেটটা আছে, তো এই স্ট্রেটটাকে তাহলে কি বলা হচ্ছে না ওয়ার্ল্ডস মোস্ট ইম্পর্টেন্ট অয়েল ট্রানজিট চেক পয়েন্ট। নাও ওয়াই সো? বিকজ ইট হ্যাজ আ সিগনিফিকেন্ট শেয়ার অফ গ্লোবাল লিকুইড পেট্রোলিয়াম ফিউয়েল কনজাম্পশন আর এলএনজি ট্রেড ফ্লোয়িং থ্রু ইট। তো বুঝতে পেরেছো কেন এতটা ইম্পর্টেন্ট আছে এখানে এই স্ট্রেট অফ হরমুজ যেটা আছে। তো এটা থেকে আমরা বুঝতে পারছি এটা সিগনিফিকেন্টটা তাহলে কি আছে। তো এই স্ট্রেট অফ হরমুজের সিগনিফিকেন্ট এটাই আছে, ঠিক আছে। তো এইবার ইরান তাহলে কি ক্যাপাসিটিতে বলছে যে ব্লক করে দেবে না, হাউ ক্যান ইরান ব্লক দ্য স্ট্রেট অফ হরমুজ? না আমরা আগেই কি জানতে পেরেছি যে না এই স্ট্রেট অফ হরমুজ যেটা আছে এটা কোথায় লাই করছে না লাইজ উইদিন দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অফ ইরান অ্যান্ড ওমান। তো এই ক্যাপাসিটিতেই ও ইরান বলতে পারছে যে স্ট্রেট অফ হরমুজ যেটা আছে ওটাকেও ব্লক করে দেবে। তো এই যে স্ট্রেট অফ হরমুজটা আছে ইরান তাহলে কীভাবে ব্লক করতে পারে না দুভাবে ব্লক করতে পারে। ফার্স্ট কি আছে না ইরানের যে রেগুলার নেভি আছে
আর যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আছে নেভি, অলসো তার কি করতে পারে না অ্যাটাক লঞ্চ করতে পারে অন ফরেন ওয়ারশিপস অ্যান্ড কমার্শিয়াল ভেসেলস। তো ওই যে পার্টিকুলার পাথটা দিয়ে যেটা যাচ্ছে, যেই যে ন্যারোয়েস্ট পয়েন্ট যেটা আছে, ঠিক আছে, তো এই যে ওই পার্টিকুলার জায়গাটা দিয়ে যে শিপিং লেন্সটা আছে, তো এই যে শিপিং লেন্সটা দিয়ে যে সকল শিপসগুলো যাবে, কমার্শিয়াল হতে পারে বা কোনো ফরেন ওয়ারশিপস হতে পারে, তাদের উপরে অ্যাটাক করতে পারে কে না ইরানের যে রেগুলার নেভি আছে আর এই যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস যে নেভি আছে, এরা সেই শিপসের উপরে অ্যাটাক করতে পারে। সেকেন্ডলি কি আছে না ইরানের যে ফাস্ট বোটস আছে তারা সবসময় আর্মড থাকে অ্যান্টি শিপ মিসাইলস দিয়ে, মানে ওই বোটগুলো আর অফেন আর্মড উইথ অ্যান্টি শিপ মিসাইলস, হ্যাঁ, তো সেগুলো ইউজ করতে পারে। অ্যান্ড আ ভ্যারাইটি অফ সারফেস ভেসেলস আছে, সেমি সাবমার্সিবল ক্রাফট আছে, সাবমেরিনসও আছে। তো এইভাবে ইরান কি করতে পারে না ওই জায়গাটাকে ব্লক করে দিতে পারে। বাট এক্সপার্টরা কি বলেছে না, এক্সপার্টরা বলছে যে ইরান ব্লক যদিও করে, ইরান কুড টেম্পোরারিলি ব্লক দ্য স্ট্রেট। কেন সেটা আমরা দেখব। না ইরান কি বলছে না এক্সপার্টসরা কি বলছে যে না ইরান কুড টেম্পোরারিলি ব্লক দ্য স্ট্রেট ডিউরিং দিস পার্টিকুলার কনফ্লিক্ট অনলি। তো বোঝা গেল ইরান তাহলে কিভাবে এই জায়গাটাকে ব্লক করতে পারে। না আমি তাহলে আরেকবার জাস্ট দেখে নিচ্ছি ইরান তাহলে কীভাবে ব্লক করতে পারে। না ইরান দুটোভাবে ব্লক করতে পারে। ফার্স্টলি কী আছে না ইরানের যে রেগুলার নেভি আছে আর যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের যে নেভি আছে, তো ওই যে ন্যারো স্ট্রেচটা আছে যেটা 3 কিলোমিটার ওয়াইড আছে, শিপিং লেন্স যেটা আছে, সেখান দিয়ে যে ন্যারো স্ট্রেচটা দিয়ে যে শিপমেন্টসগুলো মুভ করবে, ধরো কোনো কমার্শিয়াল ভেসেলস আছে বা কোনো ফরেন ওয়ারশিপস আছে, তো সেখান দিয়ে যখন ওরা মুভ করবে তো তাদের উপরে অ্যাটাক করতে পারে। বা ইরানের যে বোটস আছে যারা কিনা সবসময় আর্মড থাকে অ্যান্টিশিপ মিসাইলস দিয়ে, ঠিক আছে, তো বা ধরো কোনো সারফেস ভেসেলস আছে বা কোনো সেমি সাবমার্সিবল ক্রাফট আছে বা সাবমেরিনস আছে, এগুলো দিয়েও ইরান কি করতে পারে ওই কমার্শিয়াল ভেসেলস বা ফরেন ওয়ারশিপসের উপরে অ্যাটাক করতে পারে। বাট নাও দ্য রিয়েল কোয়েশ্চেন অ্যারাইজেস যে ইরান কি সত্যি সত্যি ব্লক করবে। কারণ ইরান এর আগেও যতবার কনফ্লিক্ট হয়েছে বা ধরো ইরান ইরাকের যে ওয়ার হয়েছিল তখনও ইরান বলেছিল যে ব্লক করে দেবে, বাট ইরান তখনও ব্লক করেনি। তো এই যে ব্লকটা করছে না, তো এটার কারণটা কি আছে, তাহলে ইরানের তাহলে কি মানে কেন করছে না ব্লক। না ফার্স্টলি যদিও ব্লক করে তাহলে তার এফেক্টটা নিজেদের উপরই করবে। এক্সপার্টরা কি বলছে যে ইরান হ্যাজ মোর টু লুজ দ্যান গেন। এই যে ব্লক যদি করে তাহলে কি আছে ইরান হ্যাজ মোর টু লুজ, ইরানের বেশি ক্ষতি হবে কোনো লাভের থেকে। কেন হবে, তার কারণ হচ্ছে এই যে স্ট্রেটটা আছে, এই স্ট্রেটটা হচ্ছে ভাইটাল আছে ইরানের নিজেরও অয়েল এক্সপোর্টের জন্য, না স্পেশালি টু চায়না, ইটস বিগেস্ট বায়ার। তো এই যে চায়না যেটা আছে, চায়না হচ্ছে ইরানের অয়েলের বিগেস্ট বায়ার আছে, ঠিক আছে, এবার এই যে স্ট্রেটটা যদি ব্লক করে দেয় তাহলে ইরান নিজেও অয়েল কোনো এক্সপোর্ট করতে পারবে না। তো দ্যাট উইল ইম্প্যাক্ট হোয়াট, না দ্যাট উইল ডিসরাপ্ট চায়নাজ এনার্জি নিডস। তো ইরান সেটা কখনোই চাইবে না। আর সেকেন্ডলি কি আছে না ইন রিসেন্ট ইয়ার্সে ইরান কি করছে, ওদের যে গালফ কান্ট্রিজ যেগুলো আরও আছে, ধরো ফর এক্সাম্পল সৌদি আরবিয়া আছে, ইউএই আছে, তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করবার চেষ্টা করছে। তো ইরান যদি এই জায়গাটা ব্লক করে দেয় তার ফলে কি হবে, আমরা তাহলে আগেই কি দেখলাম যে ইরান যে আছে মানে ওই যে পার্টিকুলার স্ট্রেট অফ হরমুজ আছে ওখান দিয়ে আদার্স গালফ কান্ট্রিজরাও এক্সপোর্ট করছে অয়েল। তো ইরান যদি ওই স্ট্রেটটাকে ব্লক করে দেয় যার এফেক্টটা কি হবে না আদার গালফ কান্ট্রিজের উপরেও পড়বে। তো তাদের সাথে ইরান রিসেন্টলি সম্পর্ক ভালো করবার চেষ্টা করছে। বাট যদি এটা করে দেয় দ্যাট উড অ্যালিনেট দ্য রিজিওনাল পার্টনার্স লাইক সৌদি আরেবিয়া অ্যান্ড দ্য ইউএই, যার ফলে কি আছে যে ভালো সম্পর্কটা ইরান এই লাস্ট 2-3 বছরে চেষ্টা করেছে ভালো সম্পর্ক তৈরি করবার, সেটা নষ্ট হয়ে যাবে। তো বোঝা গেল ইরান যে এই যে জিনিসটা আছে ইরান তাহলে কেন ব্লক করছে না, তার কারণ মেন কারণই হচ্ছে এটা যে ইরানের নিজেরও ক্ষতি হবে। কারণ এই যে যদিও স্ট্রেটটাকেও ক্লোজ করে দেয় তার ফলে কি হবে না ইকোনমিক্স রিসাইড হবে ইরানের জন্য। এক্সপার্টরা কি বলছে না দিস উইল বি অ্যান ইকোনমিক্স রিসাইড ফর ইরান অ্যান্ড ইট উড এফেক্ট দ্য এশিয়ান এনার্জি মার্কেট স্পেশালি চায়না উইচ রিসিভস নিয়ারলি 90% অফ ইরানস অয়েল এক্সপোর্টস। তো বোঝা গেল ইরান তাহলে কেন করছে না, কারণ এটা এক্সপার্টরা কি বলছে এটা যদি ইরান করে তাহলে দিস উড বি অ্যান ইকোনমিক্স রিসাইড ফর ইরান। তার সিম্পল কারণ আছে, তার কারণ কি আছে এটা যদি আমরা লজিক্যালি ভেবে দেখি তো এটা সিম্পল কারণ কি আছে, ইরান যদি ওই স্ট্রেটটাকে ব্লক করে দেয় তার ফলে কি হবে ইরান নিজেও অয়েল এক্সপোর্ট করতে পারবে না। এবার ইরানের যে 90% অফ দ্য অয়েল আছে সেটা কে বায়ার আছে, না চায়না আছে, এশিয়ান মার্কেট আছে। তো এবার যেহেতু আমার ইরান নিজেই স্ট্রেটটা ব্লক করে দিয়েছে তো চায়নার এনার্জি ডিসরাপশন হবে, তার ফলে কি হবে এনার্জি নিডস এ ডিসরাপশন হবে, তার ফলে কি হবে না অবভিয়াসলি চায়না উড গো ফর সাম আদার অল্টারনেটিভ, যার ফলে কি হবে না ইরানের ইকোনমিতে এফেক্ট করবে। তো এই কারণের জন্যই ইরান চাইছে না, মানে ইরান মানে চাইলেও করতে পারবে না স্ট্রেটটাকে ব্লক। তো বোঝা গেল। বাট ধরো ফর এক্সাম্পল যে স্ট্রেটটা ব্লক হয়ে গেল তাহলে তার ইম্প্যাক্টটা কি হবে ওয়ার্ল্ডে অ্যান্ড টু ইন্ডিয়া অ্যাজ ওয়েল। না ওয়ার্ল্ডের ক্ষেত্রে কি হবে না এই যে ইউএসের যে এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন আছে 2024-এ ওরা কি এস্টিমেট করেছিল না অ্যাপ্রক্সিমেটলি 84% অফ দ্য ওয়ার্ল্ডস ক্রুড অয়েল অ্যান্ড কন্ডেন্সেট আর 83% অফ লিকুইফাইড ন্যাচারাল গ্যাস ট্রান্সপোর্টেড থ্রু দ্য স্ট্রেট অফ হরমুজ ওয়াজ ডিসটাইন্ড ফর এশিয়ান মার্কেটস। তো বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট আছে এই স্ট্রেটটা, আর বাই চান্স যদি এই স্ট্রেটটাকে ইরান ক্লোজ করে দেয় তার ইম্প্যাক্টটা কতটা বড় ইম্প্যাক্ট পড়বে স্পেশালি টু এশিয়ান মার্কেটসে।
কেন? কারণ 84% অফ দ্য ওয়ার্ল্ডস ক্রুড অয়েল আর 83% অফ লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, হ্যাঁ, এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে ট্রান্সপোর্ট হচ্ছে। আর এটার মেজর বায়ার কে আছে? না এশিয়ান মার্কেটস আছে। তো টপ রেসিপিয়েন্টস কারা কারা আছে? না চায়না আছে, ইন্ডিয়া আছে, জাপান আছে, সাউথ কোরিয়া আছে। না টুগেদার অ্যাকাউন্টিং ফর 69% অফ অল হরমুজ ক্রুড অয়েল অ্যান্ড কনডেন্স ফ্লোস। তাহলে বুঝতেই পারছো কতটা ইম্প্যাক্ট হবে যদি বাই চান্স স্ট্রেটটা ক্লোজ হয়ে যায় এশিয়ান মার্কেটসের উপরে। কারণ মেজর যে বায়ার্স আছে এই যে অয়েলটা, মেজর বায়ার্স কে আছে? না চায়না, ইন্ডিয়া, জাপান, সাউথ কোরিয়া। তো এরম চারটে কান্ট্রিজ মিলেই কি আছে? না অ্যাপ্রক্সিমেটলি 69% অফ দ্য হরমুজ ক্রুড অয়েল আর কনডেন্সেট যে আসছে তার রেসিপিয়েন্টস আসছে। তো স্পেশালি যদি ইন্ডিয়ার ক্ষেত্রে কি, আমরা যদি ইন্ডিয়ার পার্সপেক্টিভে বলি, তাহলে ইন্ডিয়ার পার্সপেক্টিভে তাহলে কি আছে? না ফর ইন্ডিয়া স্ট্রেট অফ হরমুজটা কি আছে? না ইজ আ লাইফ লাইন ফর এনার্জি আর ট্রেড। সেটা তোমরা এখনো বুঝতেই পেরে গেছো, কারণ ইন্ডিয়া হচ্ছে ওয়ান অফ দি মেজর রেসিপিয়েন্ট অফ দ্য ক্রুড অয়েল দ্যাট ইজ কামিং থ্রু দ্য স্ট্রেট অফ হরমুজ। না ইন্ডিয়া ইম্পোর্টস কি না অ্যাবাউট 80% অফ ইটস টোটাল অয়েল রিকোয়ারমেন্ট, হ্যাঁ। আর যার ইন্ডিয়া টোটালি কি আছে? না অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে টোটাল 80% অফ দ্য অয়েল ইম্পোর্ট করছে। যা সিগনিফিকেন্ট পোর্শন যেটা আছে সেটা ইন্ডিয়া কোথা থেকে ইম্পোর্ট করে? না ফ্রম দ্য ওয়েস্ট এশিয়ান সাপ্লায়ার্স লাইক ইরাক, সৌদি আরেবিয়া অ্যান্ড দ্য ইউএই, যারা কিনা এই স্ট্রেটটা দিয়েই অয়েলটা পাস করাচ্ছে। তাহলে বুঝতে পারছো কতটা হেভিলি ইম্প্যাক্ট হবে ইন্ডিয়ার ওপরে। কারণ ইন্ডিয়া টোটালি 80% অফ দ্য অয়েল ইম্পোর্ট করছে ফ্রম দ্য গ্লোবাল মার্কেট। তার মধ্যে 60 অ্যাপ্রক্সিমেটলি সিগনিফিকেন্ট পোর্শন মানে বুঝতেই পারছো কতটা হেভিলি তারা ইম্পোর্ট করছে কোথা থেকে? না ওয়েস্ট এশিয়ান সাপ্লায়ার্স থেকে। এবার এই ওয়েস্ট এশিয়ান সাপ্লায়ার্স মানে কারা? না ইরাক, সৌদি আরেবিয়া আর ইউএই। এবার এরা অয়েলটা কোথা থেকে পাস করাচ্ছে? না থ্রু দ্যাট স্ট্রেট অফ হরমুজ অনলি। আর কি আছে? না ইন্ডিয়ার যে এলএনজি এক্সপোর্ট যেটা আছে, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস যেটা আছে, ইন্ডিয়া এলএনজি মেনলি কোথা থেকে ইম্পোর্ট করে? না কাতার থেকে ইম্পোর্ট করছে। অলসো ট্রানজিট থ্রু দিস ওয়াটারওয়ে। তো বেসিক্যালি কি আছে? না 2024-এ দেখা গেছে ইন্ডিয়া যে এলএনজি ইম্পোর্ট করেছে তার 47%ই এই রুটটা দিয়ে এসছে। তাহলে বুঝতে পারছো 47% এই রুট দিয়ে আসছে। তো বাই চান্স যদি এই রুটটা যদি ক্লোজ করে দেয় ইরার, তাহলে তার কতটা হেভিলি ইম্প্যাক্ট হবে ইন্ডিয়ান মার্কেটের উপরে। তো এই জন্যই বলছে যে যদি বাই চান্স যদি এই যে স্ট্রেট অফ হরমুজে কোনো ইম্প্যাক্ট হচ্ছে বা ক্লোজ করে দিচ্ছে বা কিছু যদি প্রবলেমস হয়, দ্যাট উড ডাইরেক্টলি এফেক্ট ইন্ডিয়াজ এনার্জি সিকিউরিটি। তো এক্সপার্টরা কি বলছে? না এক্সপার্টরা এটাই বলছে যে যদি বাই চান্স ক্লোজ করে তার ফলে কি হবে? না দেয়ার উড বি আ 40 to 50% রাইজ ইন শিপিং কস্টসে অ্যান্ড ডিলেজ অফ 15 to 20 days ইন দ্য ডেলিভারি অফ গুডস অ্যান্ড এনার্জি সাপ্লাইজ। তাহলে বুঝতে পারছো এটা পুরো একটা সাইকেল। ওখানে ইরান ক্লোজ করছে, তার এফেক্ট কোথায় পড়ছে? গ্লোবাল মার্কেটেও পড়বে। তো আমরা ইন্ডিয়ার পার্সপেক্টিভে যদি দেখি তাহলে কি হবে? না ইন্ডিয়ার এনার্জি সিকিউরিটিতে এফেক্ট করবে। কিভাবে? না শিপিং কস্ট যেটা আছে সেটা 40 to 50% রাইজ হয়ে যাবে। প্লাস আমার গুডস যে ট্রাভেলিং টাইম যেটা আছে সেটাও আমার 15 থেকে 20 দিন আমার বেড়ে যাবে। তো এই যে এনার্জি সিকিউরিটিতে ইন্ডিয়ার যে এফেক্ট হচ্ছে, তো অবভিয়াসলি দ্যাট উড হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন আওয়ার ইন্ডিয়ান ইকোনমি অ্যাজ ওয়েল. So this particular impact on India's energy security would have an impact on the economy as well. Now how? Now a sharp rise in global oil and gas prices would increase India's import bill. So obviously if there is a sharp rise in the market, so obviously India's bill will also increase. তো যদি মার্কেটে আমার দামটা বেড়ে যায়, তো ফর এক্সাম্পল আমরা যদি কোনো একটা জিনিস কিনতে যাই তার দাম বেড়ে যাচ্ছে, তো অবভিয়াসলি আজকে যদি তার দাম 50 টাকা থাকে, কালকে যদি 100 টাকা হয়, তো অবভিয়াসলি আমারই যাচ্ছে না, আমারই তো এক্সপেন্সেস, আমার যে মাসের এক্সপেন্স আছে সেটা বেড়ে যাচ্ছে। সেম কনসেপ্ট ওভার হিয়ার অ্যাজ ওয়েল। তো যদি আমার গ্লোবালি অয়েল আর গ্যাসের প্রাইস যদি বেড়ে যায়, তার ফলে কি হবে? না ইন্ডিয়া যে ইম্পোর্ট করছে তার খরচাটা বেড়ে যাবে, যেটার ফলে কি হবে? না দ্যাট উইল হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস, which will have an impact on the rupees exchange rate. So this is a cycle and that will obviously cause an inflation in the Indian market. So this is a cycle. ওখানে ইরান স্ট্রেট অফ হরমুজের জায়গাটা ব্লক করে দিচ্ছে। Now that would have an impact on our India's energy security. Now how? Now because that would lead to an increase of 40 to 50% rise in the shipping costs. Now which, and also along with that it would cause a delay of around 15 to 20 days in the delivery of goods and energy supplies. Now that would obviously have an impact on the economic consequences as well. Now how? Now if there is a sharp rise in the global oil and gas prices, that would obviously have an impact on our India's import bill. Whatever the amount that India is currently using for importing the oil and gas prices, whatever the expenses that India is having, that the expense amount that would be increased. And that would have an impact on the foreign exchange reserves, which will ultimately have an impact on the rupee exchange rate. So now what will happen? Now this will further widen the gap of the trade deficit and trigger a rise in domestic inflation. So hope you understood this cycle.
Over there, Iran is blocking the Strait of Hormuz, which is having an impact on India's energy security. How? It will increase the shipping cost by 40 to 50%, and it will also delay the delivery of goods by 15 to 20 days. Now, this will have an impact on the economic consequences for India. How? Now, if there is a sharp, obviously there would have been a sharp rise in global oil and gas prices, which will increase India's import bill. That will have an impact on the foreign exchange reserves. That will have an impact on the rupee's exchange rate. Now, this will increase or widen the trade deficit, which will trigger a rise in domestic inflation. So, this is the entire cycle. Hope you understood this particular cycle. So, in short, what we can say that the Strait of Hormuz plays a crucial role. India ensuring India's uninterrupted energy supply and maintaining the economic stability. এই যে Strait of Hormuz এ যদি কোনো প্রবলেমস দেখা দেয় বা কোনো ডিসরাপশন হয় না, দ্যাট উইল হ্যাভ অ্যান কাস্কেডিং এফেক্ট নট জাস্ট অন ইন্ডিয়ার ক্ষেত্রে শুধু হবে না, বাট অ্যাক্রস দ্য বর্ডার অন দ্য এশিয়ান রিজন। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে কতটা ইম্পর্টেন্ট আছে এই পার্টিকুলার স্ট্রেটটা। তো এটার অল্টারনেটিভ তাহলে কি আছে? ইন্ডিয়া তাহলে কি করছে, কি প্ল্যানিং করছে? যদি বাই চান্স ইন্ডিয়া তাহলে এটা কি প্ল্যানিং করছে, যদি ইন্ডিয়াস তাহলে হরমাস স্ট্র্যাটেজিটা তাহলে কি আছে না, ইন্ডিয়া তাহলে কি করছে না, রাশিয়া ইউক্রেন ওয়ার যেটা হচ্ছিল, তো সেখানে 22 থেকে কি করেছিল ইন্ডিয়া, কি করেছিল আস্তে আস্তে ইন্ডিয়ার যে মেজর ইম্পোর্টার যারা ছিল, এক্সপোর্টার যারা ছিল, কে ছিল না, ওয়েস্ট এশিয়ান কান্ট্রিজ। তো ইন্ডিয়া কি করছে, আস্তে আস্তে তাদের শিফট ফোকাসটা রাশিয়ান অয়েলের দিকে যাচ্ছে। তার কারণ কি আছে না, যেহেতু রাশিয়া ইউক্রেন ওয়ারটা হচ্ছে, তা 22 থেকে কি আছে না ডিসকাউন্টে পাচ্ছে ইন্ডিয়া। যার ফলে কি আছে না, ইন্ডিয়াস ইম্পোর্টস অফ রাশিয়ান ক্রুড অয়েল, ইন্ডিয়া রাশিয়া থেকে যে ক্রুড অয়েলটা ইম্পোর্ট করছে সেটা ড্রামাটিক্যালি ইনক্রিজ করেছে। কতটা না, আগে ছিল লেস দ্যান 1% ছিল অফ দ্য টোটাল ক্রুড অয়েল ইম্পোর্টস, ঠিক আছে। টোটাল ইন্ডিয়া যা ক্রুড অয়েল ইম্পোর্ট করতো তার লেস দ্যান 1% শেয়ার ছিল রাশিয়ার উপরে, রাশিয়া থেকে আসতো। বাট উইদিন আ শর্ট পিরিয়ড অফ টাইম এটাই আমার ইনক্রিজ করে গেছে কত না, 44%। তার মানে ইন্ডিয়া কি করছে না, ডাইভার্সিফাই করছে তাদের ক্রুড অয়েল সোর্সেসটাকে। তো এখানে একটা ম্যাপ থেকে, এই ম্যাপটা থেকে আমরা বুঝতে পারছি যে এই যে লাস্ট ধরো এপ্রিল আর মে 2025 কি আছে, তাহলে টপ এক্সপোর্টার কে আছে, বা ইন্ডিয়ার ক্ষেত্রে টপ ইম্পোর্টার তাহলে কে আছে না, রাশিয়া আছে। তাহলে এখান থেকেই আমরা বুঝতে পারছি যে রাশিয়া থেকে ইন্ডিয়া ডাইভার্সিফাই করছে তার ক্রুড অয়েল সোর্সেসটাকে। না, এখন রাশিয়া থেকে ক্রুড অয়েলের ইম্পোর্টটা বেশি হচ্ছে। বাট কেন? তার কারণ হচ্ছে রাশিয়া থেকে যে ক্রুড অয়েলটা আসছে দ্যাট ইজ ডিট্যাচড ফ্রম দ্য স্ট্রেট অফ হরমুজ। তো ওই স্ট্রেট অফ হরমুজ দিয়ে ওটা আসছেই না, ঠিক আছে। তো এটা তাহলে কোন পাথ দিয়ে আসছে না, মোস্টলি ইট উইল কাম ভায়া দ্য সুইস ক্যানেল বা রেড সি রুট, আর ইন সাম কেসেসে কি আছে না, কেপ অফ গুড হোপ আর প্যাসিফিক ওশান রুটসে। তো ইন্ডিয়া কি করছে না, একটা অল্টারনেট রুট ক্রিয়েট করবার চেষ্টা করছে, যার ফলে কি আছে না, যদি বাই চান্স স্ট্রেট অফ হরমুজটা বন্ধ হয়ে যায়, that will have a minimal impact on India's energy security, or we can rather say that will have a minimum impact on India's economy. তো এখান থেকে আমরা বুঝতে পারছি কি আছে না, ইন্ডিয়ার প্ল্যানিংটা কি আছে, ইন্ডিয়া কি করেছে না, ডাইভার্সিফাই করেছে ওর ক্রুড অয়েল সোর্সেসটাকে। তো ইন্ডিয়াস ক্রুড অয়েল ইম্পোর্টস যেটা ছিল সেটা কি আছে না, এখন ওরা ডাইভার্সিফাই করে কি আছে না, ওরা চাইছে ওয়েস্ট আফ্রিকা থেকেও নিয়ে আসতে, ল্যাটিন আমেরিকা থেকেও আনতে, দো ইট উইল বি এক্সপেন্সিভ, কারণ কি আছে ওকে ঘুরে আসতে হবে। তো এইটা কি আছে না, জাস্ট অ্যাজ আ ব্যাকআপ অপশন ইফ দেয়ার ইজ এনি ইস্যু অন দ্য স্ট্রেট অফ হরমুজ। না, এই যে ডাইভার্সিফিকেশন যেটা আছে, তো দিস ডাইভার্সিফিকেশনটার ফলে কি হচ্ছে না, হেল্প রিডিউস দ্য ডিপেন্ডেন্সি অন দ্য স্ট্রেট অফ হরমুজ, যার ফলে কি আছে না, এনহ্যান্সিং ইটস এনার্জি সাপ্লাই রেজিলিয়েন্স ইন টাইমস অফ রিজিওনাল ইনস্টেবিলিটি ইন ওয়েস্ট এশিয়া। মানে কি বলছে না, ওয়েস্ট এশিয়াতে যদি কোনো প্রবলেমস দেখা দেয়, তার ফলে কি আছে না, ইন্ডিয়ার এনার্জি সিকিউরিটিতে সেটার মিনিমাল ইম্প্যাক্ট হবে, তার কারণ ইন্ডিয়া হ্যাজ অলরেডি ডাইভার্সিফাইড ইটস ক্রুড অয়েল সোর্সেস। তো এটাই হচ্ছে ইন্ডিয়ার প্ল্যানিং ইন অর্ডার টু রিজলভ দিস পার্টিকুলার ইস্যু। নাও এবার আদার কান্ট্রিজরা তাহলে কি অল্টারনেটিভ রুট এক্সপ্লোর করছে, যেমনি ফর এক্সাম্পল কি আছে না, সৌদি আরেবিয়া যেটা আছে হ্যাজ অ্যাক্টিভেটেড ইটস ইস্ট ওয়েস্ট পাইপলাইন। তার কারণ কি আছে না, অনেক বছর ধরেই ইরান খালি এই কথাটা বলে যে স্ট্রেট অফ হরমুজটাকে ব্লক করে দেবে, যার ফলে কি একটা গ্লোবাল ইম্প্যাক্ট তৈরি হবে। তো প্রত্যেকটা কান্ট্রিজ এবার তার ফলটা তার ইম্প্যাক্ট তো গালফ কান্ট্রিজ আদার কান্ট্রিজের উপরেও হবে, রাইট। তো এবার কি হচ্ছে না, তারা কি চাইছে না, তারা চাইছে হচ্ছে একটা অন্য কোনো রুটসকে এক্সপ্লোর করতে, যার ফলে ইরান যে এই কথাটা বলছে, বা যদি বাই চান্স কোনো ডিসরাপশন হয় এই পার্টিকুলার স্ট্রেট অফ হরমুজের উপরে, তার দ্যাট উইল নট হ্যাভ এনি ইম্প্যাক্ট অন দেয়ার ট্রেড। তো যেমনি ফর এক্সাম্পল সৌদি আরেবিয়া কি করেছে, হ্যাজ অ্যাক্টিভেটেড ইটস ইস্ট ওয়েস্ট পাইপলাইন, যেটা কি না কি আছে না, ইস্ট ওয়েস্ট পাইপলাইনটা কি করবে না, it's a 1200 long infrastructure capable of transporting up to 5 billion barrels of crude oil per day from its eastern fields to the western coast, bypassing the strait. তো স্ট্রেটটাকে বাইপাস করে ওরা ট্রেড করছে। সিমিলারলি ইউনাইটেড আরব এমিরেটস কি আছে না, ও একটা পাইপলাইন ক্রিয়েট করেছে কোথায় না, অন দ্য গালফ অফ ওমানে।
তো যার ফলে কি আছে না ইউএইও কি করতে পারে না অয়েলটাকে এক্সপোর্ট করতে পারবে উইদাউট ইউজিং দ্য স্ট্রেট অফ হরমুজ। তো এইভাবে কি আছে না আদার কান্ট্রিজ যারা আছে তো দ্য আদার কান্ট্রিজ আর ট্রাইং টু এক্সপ্লোর দি অল্টারনেটিভ অপশনস অ্যাজ ওয়েল ইন অর্ডার টু বাইপাস দি স্ট্রেট অফ হরমুজ রুট। তো এই যে স্ট্রেট অফ হরমুজের রুটটা আছে এটাকে বাইপাস করবার জন্যই আদার কান্ট্রিজরাও ট্রাই করছে অল্টারনেট রুটসটাকে এক্সপ্লোর করবার জন্য। So hope you understood that how, so overall whatever we have discussed, hope you understood this one. So what are the things that we have discussed? Firstly, we have discussed that why the Strait of Hormuz is in news. Secondly, we have discussed that what is the Strait of Hormuz and what is the location of it. Thirdly, we have discussed that why the Strait of Hormuz is geographically so much significant. Fourthly is that now Iran is saying that it will block the Strait of Hormuz. Now in what capacity or how it will block the Strait of Hormuz? Next, we have discussed is it real that Iran will block the Strait of Hormuz? What will be the impact if the Strait of Hormuz is being blocked to globally and to India as well? Now, what are the preventive measures or what are the actions taken by India and the global market if suppose Strait of Hormuz has been blocked? So, what are the strategies that they are trying to apply? So, these are the things that we have discussed. So, on a conclusion, we can say that the Strait of Hormuz is not just a narrow waterway, it's a lifeline for global energy, especially for countries like India. Now, disruptions in the Strait of Hormuz could trigger inflation, economic instability, and trade imbalance. Now, we have discussed how this one is connected to each another. But India's strategic moves, now what is the strategic move that India has displayed? Now, diversification of energy sources and its import routes. Along with that, the Gulf nations are also investing in alternatives to reduce the checkpoint vulnerability. Now, ensuring this security and stability of the strait is no longer just a regional concern, but it's a global necessity. Now, from the UPSC perspective, what is this? Now, understanding the Strait of Hormuz is not just geopolitically important, but it will help in writing a quality answer for mains or identifying the key map locations in prelims. This topic will help. Okay. So, finally, thank you so much for watching the session on the Strait of Hormuz and its global significance. Hope this helped you gain deeper clarity on this particular topic. Not just for geopolitics, but for India's economy, energy policy, and most importantly, in our UPSC preparation. Now, if you found value in this video, please do like, share, and subscribe to our channel. Now, until next time, stay curious, stay consistent, and remember, you will never walk alone in your UPSC journey. Thank you once again.